হ্যালো, ওয়েলকাম টু ক্রেজি জিওজ। আজকে আমি আলোচনা করব ক্লাস সিক্সের জিওগ্রাফি সেকেন্ড ইউনিট টেস্টের যে 2 নম্বর স্কুলটা আছে, অর্থাৎ বালুরঘাট গার্লস হাই স্কুল, এর সমস্ত কোশ্চেনগুলো। প্রথমেই দেখে নাও একে যে কোশ্চেনটা আছে, বেতার তরঙ্গ বায়ুমণ্ডলের যে স্তর থেকে প্রতিফলিত হয় তা হলো, এর অ্যান্সারটা হবে অপশান সি, অর্থাৎ আয়নোস্ফিয়ার। 2 নম্বর যে কোশ্চেনটা আছে, দেখো পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ হলো কত, অর্থাৎ আগের দিন যে স্কুলটায় দেখেছিলে অ্যালবেডো কি, অর্থাৎ যেই পরিমাণ তাপমাত্রাটা পৃথিবী থেকে মহাশূন্যে ফিরে যায়, অর্থাৎ 34%। তাহলে অপশান সি হবে 34%। পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ কত? 34%। এবারে দেখো তিনের দিকে দেখো, বায়ুর গতিবেগ পরিমাপ করা হয় বা বায়ুর গতিবেগ মাপা হয় যে যন্ত্রের সাহায্যে, তা হলো কি? অ্যান্সার হবে কি? অপশান এ, অ্যানিমোমিটার। এবারে দেখো 4 নম্বরে যে কোশ্চেন আছে, 30 থেকে 35 বছরের গড় আবহাওয়াকে কি বলা হয়? কি 30 থেকে 35 বছরের গড় আবহাওয়াকে কি বলে? এটাও আগের দিন দেখেছো আবহাওয়ার জলবায়ুর পার্থক্যের মধ্যে, সেটা হবে অপশান বি, অর্থাৎ জলবায়ু। 5 নম্বর কোশ্চেন দেখো, তুলো চাষ ভালো হয় কোন মাটিতে? এটার অপশান হবে অপশান এ, অর্থাৎ কালো মাটিতে, যেটাকে আমরা রেগুর মৃত্তিকা নামেও জানি। কালো মাটির আরেকটা নাম হচ্ছে রেগুর মৃত্তিকা। এবার 6 নম্বর কোশ্চেন দেখো, নবীন পল্লীর আরেক নাম কি? এর অ্যান্সারটা হবে অপশান এ, অর্থাৎ খাদার। আগের দিন এটাও পড়েছো। ভাঙার হচ্ছে পুরনো পলি মাটি সমৃদ্ধ এলাকা, আর খাদার হচ্ছে নবীন পলি মাটি সমৃদ্ধ এলাকা। এবারে 7 নম্বর কোশ্চেন দেখো, শ্বাসমূল দেখা যায় কোথায়? শ্বাসমূল দেখা যায়, অ্যান্সার হবে ম্যানগ্রোভ উদ্ভিদে, অর্থাৎ সমুদ্র উপকূলবর্তী উদ্ভিদে যেসব লবণাম্ল গাছ জন্মায়, সুন্দরী, গরান, গেওয়া, সেগুলায় শ্বাসমূল দেখা যায়। এবারে 8 নম্বর কোশ্চেন কি আছে দেখো, আম গাছ কি জাতীয় অরণ্যের উদ্ভিদ? উত্তর হবে দেখো অপশান বি, অর্থাৎ ক্রান্তীয় পাতাঝরা অরণ্য, যেটাকে আমরা পর্ণমোচী অরণ্য নামে জানি। আম গাছ আমাদের এদিকে দেখা যায়, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বা এইসব সাইড, যেসব এলাকা হচ্ছে পর্ণমোচী উদ্ভিদ, অর্থাৎ বছরে একবার বৃষ্টিপাত হয় এবং গাছের পাতা একসময় ঝরে যায় বসন্তর ঠিক আগে, এই জন্য এটা পর্ণমোচী উদ্ভিদ। এবার দেখো শূন্যস্থান পূরণ করতে বলেছে। একটি অভয়ারণ্যের উদাহরণ হলো ড্যাশ। একটি অভয়ারণ্যের উদাহরণ হলো জলদাপাড়া বা বেথুয়া ডহরি হতে পারে, যাও একটা লিখবে। এবারে 10-এর দাগে যে শূন্যস্থান পূরণ দিয়েছে দেখো, ভারতের পশ্চিমী ঝঞ্ঝা দেখা যায় ড্যাশ ঋতুতে। পশ্চিমী ঝঞ্ঝা কোন সময় দেখা যায় ভারতে? আমরা জানি শীতকালে, ওই যখন মাঝে মাঝে প্রচণ্ড ঠান্ডা পড়ে, আকাশ মেঘলা হয়ে থাকে, হালকা হালকা বৃষ্টিপাতও হয়, ওই শীতকালটাই হচ্ছে ভারতে পশ্চিমী ঝঞ্ঝা দেখা যায়। এবার দেখো শুদ্ধ অশুদ্ধ লিখতে বলেছে। লু দেখা যায় গ্রীষ্মকালে, দেখি শুদ্ধ? লু কখন বয়? গ্রীষ্মকালে। তাহলে অ্যান্সার হবে শুদ্ধ। এবারে দেখো 12 নম্বরে যে কোশ্চেনটা আছে দেখো, সংরক্ষিত অরণ্যে শিকার, পশুচারণ, অন্যান্য ক্রিয়াকলাপ নিষিদ্ধ হয়ে, এটা কি ঠিক? সংরক্ষিত মানে সব ঠিক, তাহলে এর অ্যান্সার হবে কি? শুদ্ধ। এবারে দেখো নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর। ধর্মী যে প্রশ্নগুলো দেওয়া আছে, যে কোনো 8টা করতে বলেছে। 1 নম্বর কোশ্চেন দেখো, আন্টার্কটিকার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? অ্যান্সার হবে ভিনসেন্ট মাসিফ। আন্টার্কটিকার সর্বোচ্চ শৃঙ্গের নাম ভিনসেন্ট মাসিফ। এবার 2-এর দিকের কোশ্চেন দেখো, আন্টার্কটিকা তথা পৃথিবীর দীর্ঘতম হিমবাহের নাম কি? এই কোশ্চেনটা আগের দিনও ছিল স্কুলে, অর্থাৎ প্রথম স্কুলেও ছিল। অ্যান্সার হবে ল্যাম্বার্ট গ্লেসিয়ার বা ল্যাম্বার্ট হিমবাহ। এবার 3-এর দাগের কোশ্চেন দেখো, পৃথিবীর সর্বাধিক বৃষ্টিবহুল স্থানের নাম কি? পৃথিবীর সর্বাধিক বৃষ্টি কোথায় হয়? অ্যান্সার হবে দেখো মেঘালয়ের মৌসিনরামে হয়। পৃথিবীর সর্বাধিক বৃষ্টি কোথায় হয়? মেঘালয়ের মৌসিনরামে। ভারতের মরুভূমির নাম লেখো। ভারতের একটা মরুভূমির নাম লিখতে পারছে। অ্যান্সারে কি হবে? থর মরুভূমি। কোথায় দেখা যায়? রাজস্থানে দেখা যায়। থর মরুভূমি ভারতের কোথায়? রাজস্থানে। ভারতের একটা রাজ্য রাজস্থান, সেখানে থর মরুভূমি দেখা যায়। এবারে 5-এর দাগের কোশ্চেন দেখো, ভারতের ম্যানগ্রোভ অরণ্য কোথায় কোথায় দেখা যায়? ভারতের ম্যানগ্রোভ, অর্থাৎ ম্যানগ্রোভ কাদের বলে? যেগুলো সমুদ্র উপকূলবর্তী এলাকায় দেখা যায়। সেগুলো কোথায় কোথায় দেখা যায়? পশ্চিমবঙ্গের সুন্দরবনে দেখতে পাবো আমরা। ওড়িশার ভেতরকণিকাতে দেখতে পাবো। ওড়িশা একটা উপকূলবর্তী এলাকা, বঙ্গোপসাগরের উপকূল। অন্ধ্রপ্রদেশের গোদাবরী ও কৃষ্ণার বদ্বীপ অঞ্চলে আমরা দেখতে পাবো। এবার 6-এর দাগের কোশ্চেন দেখো, ফণিমনসা কি ধরনের উদ্ভিদ বলেছে? উত্তর হবে ফণিমনসা একটি ক্যাকটাস বা মরু উদ্ভিদ, যাকে আমরা জেরোফাইট প্ল্যান্টও বলি বা জেরোফাইট উদ্ভিদও বলি।
ফ্লোরেন্স একটা ক্যাকটাস বা মরু উদ্ভিদ। এবারে 7 নম্বর কোশ্চেন দেখো, ম্যালেরিয়ার ওষুধ কুইনাইন কোন গাছ থেকে তৈরি হয়? ম্যালেরিয়ার ওষুধ আমরা কুইনাইন কোন গাছ থেকে তৈরি হয় জানি, সিংকোনা গাছের ছাল থেকে ম্যালেরিয়ার ওষুধ কুইনাইন তৈরি হয়। এবারে দেখো 8 নম্বর কোশ্চেন আছে, রেসারপিন কোন গাছ থেকে তৈরি হয়? রেসারপিন সর্পগন্ধা গাছের মূল থেকে তৈরি হয়। রেসারপিন কোন গাছ থেকে তৈরি হয়? সর্পগন্ধা গাছের মূল থেকে। এবার 9 নম্বর কোশ্চেন দেখো, ক্ষুদ্রতম মহাদেশের নাম কি? আমাদের কটা মহাদেশ আছে? 7টা মহাদেশ আছে। তার মধ্যে ক্ষুদ্রতম মহাদেশের নাম কি? ওসিয়ানিয়া, বা যেটাকে অস্ট্রেলিয়াও বলে। কোন অসুখ সারাতে, এবার 10 কোশ্চেন দেখো, কোন অসুখ সারাতে তুলসী পাতা খাওয়া হয়? তুলসী পাতা কখন খাই আমরা? উত্তর হবে সাধারণত সর্দি, কাশি, জ্বর বা শ্বাসনালীর সমস্যা সারাতে আমরা তুলসী পাতা খাওয়া দাওয়া করি বা খাই। এইবার 3-এর দাগের যে কোশ্চেনগুলো আছে দেখো, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দিতে বলছে। এই কোশ্চেনটা আগের দিনও ছিল। আবহাওয়া ও জলবায়ুর পার্থক্য লেখো, ভালো করে পড়বে, এটা আগের দিনও ছিল। সময় কি হবে? কোনো নির্দিষ্ট স্থানের স্বল্প সময়ের, অর্থাৎ 1 থেকে 7 দিনের। আগের দিন বুঝিয়েছি, আগের ভিডিওটা দেখতে পারো। বায়ুমণ্ডলের অবস্থাকে আবহাওয়া বলে। আর জলবায়ু কাকে বলে? কোনো অঞ্চলের দীর্ঘ সময় বা 30 থেকে 35 বছরের আবহাওয়ার গড় অবস্থাকে জলবায়ু বলে। পরিবর্তনশীলতা কি? আবহাওয়া খুব দ্রুত পরিবর্তিত হয়, যেমন এক্ষুনি মিষ্টি হয়ে গেল, আবার একটু পরে রোদ বেরোলো, আবার সেটাকে আবহাওয়া বলছি, দ্রুত পরিবর্তিত হয়। আর জলবায়ু কি? জলবায়ুটা হচ্ছে, আমরা ধরো ভারত মৌসুমী জলবায়ু, অর্থাৎ 6টা ঋতু দেখা যায়। আর বর্ষাকালে বৃষ্টিপাত হয়, শীতকালে শীত পড়ে, সেটা হচ্ছে জলবায়ু। সেটা দীর্ঘ 30-35 বছরের রেকর্ড অনুসারে আমরা এটাকে বলতে পারি ভারত একটা মৌসুমী জলবায়ুর দেশ। এই পার্থক্যগুলো ভালো করে পড়বে, অপশন করে দেওয়া আছে। এবার 2-এর দিকে কোশ্চেন দেখো, ইনসোলেশন কাকে বলে? ইনসোলেশন কি? অর্থাৎ সূর্য থেকে আগত যে সৌরশক্তি ক্ষুদ্র তরঙ্গরূপে পৃথিবীতে এসে পৌঁছয় এবং পৃথিবীকে উত্তপ্ত করে, তাকে ইনসোলেশন বলে। ইন মানে কি? আসছে বা মধ্যে, পৌঁছচ্ছে, এটা ইনসোলেশন, অর্থাৎ সৌর বিকিরণ। তাহলে সূর্য থেকে আগত যে সৌরশক্তি ক্ষুদ্র তরঙ্গরূপে পৃথিবীতে এসে পৌঁছয় এবং পৃথিবীকে উত্তপ্ত করে, তাকে ইনসোলেশন বা আগত সৌর বিকিরণ বলে। এবার 3-এর দাগের কোশ্চেন দেখো, বায়ুর আর্দ্রতা কাকে বলে? নির্দিষ্ট উষ্ণতায় কোন নির্দিষ্ট পরিমাণ বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প মিশে থাকে তাকে বায়ুর আর্দ্রতা বলে। এখানে মনে রাখবে এই পয়েন্টগুলো। নির্দিষ্ট উষ্ণতাটা নির্দিষ্ট হবে, কোনো নির্দিষ্ট পরিমাণ, বায়ুর পরিমাণটাও নির্দিষ্ট থাকবে, তার মধ্যে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে তাকে বায়ুর আর্দ্রতা বলা হয়। এইভাবে পরিমাপ করা হয়। একটা নির্দিষ্ট পরিমাণ বায়ু নিলাম, তার মধ্যে একটা নির্দিষ্ট উষ্ণতা যেন বজায় থাকে, সেই উষ্ণতায় যতটা জলীয় বাষ্প থাকছে তাহলে সম্পূর্ণ বায়ুর জলীয় বাষ্প বা আর্দ্রতাটা সেই। এইভাবে হচ্ছে পরীক্ষা করা হয়। সংজ্ঞাটা ভালো করে পড়ে নেবে। 4 নম্বর কোশ্চেন দেখো, ল্যাটেরাইট মাটি সম্পর্কে যা জানো লিখতে বলেছে। ল্যাটেরাইট মাটি অধিক বৃষ্টিপাত ও উষ্ণতাযুক্ত অঞ্চলে দেখা যায়। এই মাটিতে আয়রন ও অ্যালুমিনিয়াম অক্সাইডের পরিমাণ বেশি থাকায় এর রং লাল হয়। পাশে একটা ছবি দেওয়া আছে দেখো, যেটাকে আমরা আগে মোরাম বলে জানতাম, সেটা এক জায়গায় ওই পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর ওই সাইড থেকে নিয়ে আসতো পশ্চিমবঙ্গের। সেইটাকে হচ্ছে আমরা ল্যাটেরাইট মৃত্তিকা বা লাল মাটি নামেও জানি। এই মাটি হচ্ছে খুব একটা উর্বর নয়, এখানে জলসেচ ও সারের মাধ্যমে চীনা বাদাম, কাজু বাদাম প্রভৃতি চাষ করা যেতে পারে। এবারে 5 নম্বর কোশ্চেন দেখো, কোন কোন বিষয়ের উপর নির্ভর করে মাটি তৈরি হয়? মাটি প্রধানত নিম্নলিখিত বিষয়গুলির উপর নির্ভর করে তৈরি হয়। কি কি বিষয়? আদি শিলা, অর্থাৎ যে শিলা ভেঙে মাটি তৈরি হয়েছে। 2 নম্বর যেটা জলবায়ু, বৃষ্টিপাত ও উষ্ণতা সেখানকার কেমন, যেমন পাহাড়ি অঞ্চলে বৃষ্টিপাতের জন্য পাথুরে মৃত্তিকা দেখা যায়, বা সেখানে আদি শিলা এখনো ক্ষয় হয়নি সেরকম ভাবে। সেখানে উষ্ণতা কেমন? ভূপ্রকৃতি, ভূপ্রকৃতি কেমন? ভূমির ঢাল, ভূপ্রকৃতির উপর কি? ভূমির ঢাল কেমন, অর্থাৎ পাহাড়ি অঞ্চলে যেখানে ধুয়ে যাচ্ছে সেখানকার মৃত্তিকা একরকম হবে, ধুয়ে ধুয়ে আসছে, মিনারেল সমৃদ্ধ মৃত্তিকা হবে। আবার ধর যেখানে হচ্ছে বন্যা হচ্ছে, ভূমির ঢাল কম সমভূমি এলাকায়, সেখানে এক রকমের মৃত্তিকা দেখা যাবে। সময় কি? মাটি তৈরি হতে হাজার হাজার বছর সময় লাগে। সময়টা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। জৈব পদার্থ, উদ্ভিদ ও প্রাণীর পচা দেহাবশেষ যেখানে দেখা যায়। তাহলে মাটি তৈরির নির্ভর করে মাটি তৈরি কোন কোন বিষয়ের উপর, এই যে পয়েন্টগুলো দেওয়া আছে, আদি শিলার উপর, জলবায়ুর উপর, ভূপ্রকৃতির উপর, সময় আর জৈব পদার্থ, এগুলোর মনে রাখবে এই পয়েন্টগুলো ভালো করে।
এইবারে দেখো 4-এর দাগে যে কোশ্চেনগুলো আছে, দেখো নিম্নলিখিত প্রশ্নগুলির ব্যাখ্যামূলক উত্তর চাইছে। 4-এর 1-এ দেখো বিজ্ঞানীরা কোন সময়ে আন্টার্কটিকা অভিযান করেন এবং কেন? অ্যান্সারটা দেওয়া আছে দেখো, বিজ্ঞানীরা সাধারণত নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে আন্টার্কটিকা অভিযান করেন। এর কারণ কি? 1 নম্বরে হচ্ছে বুলেট দিয়ে দেওয়া আছে দেখো, গ্রীষ্মকাল। দক্ষিণ গোলার্ধে এই সময়, আন্টার্কটিকা কোন গোলার্ধে অবস্থিত? দক্ষিণ গোলার্ধে। সেখানে কি হয়, এই সময় গ্রীষ্মকাল থাকে। আন্টার্কটিকায় তখন একটানা 6 মাস দিন থাকে, কারণ আমরা জানি আন্টার্কটিকায় 6 মাস দিন 6 মাস রাত থাকে। আর এই দক্ষিণ গোলার্ধে এই সময় গ্রীষ্মকাল থাকে এবং 6 মাস দিন থাকে। এই জন্য আমরা ফেব্রুয়ারি থেকে নভেম্বর মাসে, নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাসে বিজ্ঞানীরা এখানে অভিযান করেন এবং গবেষণার জন্য যান। এবারে কি 2 নম্বরে কি অনুকূল আবহাওয়া। বছরের অন্যান্য সময়ের তুলনায় এই সময় আবহাওয়া কিছুটা মনোরম থাকে, কারণ গরমকাল, আবার দিনের বেলা এবং আকাশ পরিষ্কার থাকে। শীতকালের তুলনায় তাপমাত্রা বেশ কিছুটা বেশি থাকে, প্রচণ্ড ঠান্ডা, একটু ঠান্ডা কম থাকে, যা গবেষণার কাজে সুবিধাজনক হয়। 3 নম্বরে কি বরফ গলে যাওয়া। উপকূলবর্তী অঞ্চলে এই সময় বরফ সামান্য গলে যায়, ফলে জাহাজ চলাচল করাও গবেষণা কেন্দ্রে পৌঁছানো সহজ হয়। অর্থাৎ যেতে তো হবে, কীভাবে যাবে? সেই এই সময়টা এলে বরফটা গললে হচ্ছে জাহাজ টাহাজ নিয়ে যাওয়া সম্ভব হয়। পয়েন্টগুলো একটু ভালো করে পড়বে, বুঝতে পারবে। আর মনে রাখবে নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাসে আন্টার্কটিকা অভিযানে যায়। এবার 2 নম্বর কোশ্চেন যেটা আছে দেখো, আন্টার্কটিকা বিশ্ব উষ্ণায়নে কী প্রভাব দেখা যায়। এই কোশ্চেনটা আগের দিনও ছিল, এরকম একটা কোশ্চেন। ভালো করে দেখবে বা আগের স্কুলের ভিডিওটা দেখলে বুঝতে পারবে। বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং এর ফলে আন্টার্কটিকার উপর মারাত্মক প্রভাব পড়েছে। কী কী প্রভাব পড়েছে? বরফের গলন দেখা দিচ্ছে। ক্রমবর্ধমান উষ্ণতার কারণে আন্টার্কটিকার বিশাল বিশাল বরফের চাদর হিমবাহ দ্রুত গলে যাচ্ছে। 2 নম্বরে কি সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি। বরফ গলে সেই জল সমুদ্রে মেশার পরে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে, যা ভবিষ্যতে উপকূলবর্তী এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা তৈরি করছে। সেই বরফ গলে জল কোথায় যাচ্ছে? সমুদ্রে মিশছে, ফলে কি সমুদ্রের জলতল বাড়ছে বা জলতলের উচ্চতাটা বাড়ছে। এর ফলে কি উপকূলবর্তী এলাকা, যেমন হচ্ছে উড়িষ্যার যারা আছে, উড়িষ্যার উপকূলবর্তী এলাকা, আমার পশ্চিমবঙ্গে ধরো আমার পূর্ব মেদিনীপুর জেলার দীঘা কোস্টাল আছে, মুম্বাই আরব সাগরের কাছে কি হচ্ছে, মুম্বাই অবস্থিত আরব সাগরের তীরে, সেই সব এলাকা হচ্ছে কি হচ্ছে, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাওয়ার জন্য সেসব উপকূলবর্তী এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে। বাস্তুতন্ত্রের ক্ষতি হচ্ছে 3 নম্বর পয়েন্টে দেখো, তাপমাত্রা বাড়ার ফলে ক্রিল মাছের সংখ্যা কমে যাচ্ছে, যেটা হচ্ছে পেঙ্গুইন, সিল এবং তিমির খাদ্য সংকট দেখা দিচ্ছে। ক্রিল মাছ খেয়ে এইসব প্রাণীরা বেঁচে থাকে, তাদের খাদ্য সংকট তৈরি হচ্ছে। প্রশ্নটা ভালো করে পড়বে, আগের দিনও ছিল। এবার 3 নম্বর কোশ্চেন দেখো, ভারতের জলবায়ুতে মৌসুমি বায়ুর প্রভাব লিখতে বলেছে। ভারতের জলবায়ু অর্থনীতিতে মৌসুমি বায়ুর প্রভাব অপরিসীম। এর প্রধান প্রভাবগুলি হলো, 1 নম্বরে কি বৃষ্টিপাত। ভারতে বার্ষিক বৃষ্টিপাতের প্রায় 90% ঘটে গ্রীষ্মকালে, দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে। জুন থেকে সেপ্টেম্বর মাসে এই বৃষ্টিপাতটা হয়। ভারতের 90% বৃষ্টিপাত কখন ঘটে? গ্রীষ্মকালীন দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে, অর্থাৎ বর্ষাকালটা যে আসে সেটা জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত এই বৃষ্টিপাতটা হয়, অর্থাৎ বর্ষাকালে। এবার 2 নম্বরে কি হয়, এই কোশ্চেনটাও আগের দিন ছিল, কৃষি কাজ ভালো হয়। ভারতের কৃষি ব্যবস্থা মৌসুম বৃষ্টির উপর সরাসরি নির্ভরশীল। ধান, পাট, আখ চাষের জন্য বৃষ্টি অত্যন্ত প্রয়োজনীয়। সময় মতো বৃষ্টি না হলে দেশে খরা দেখা দেয়। পাশের ছবিগুলো অন্তত পক্ষে দেখে মনে রাখার চেষ্টা করবে, ছবি মনে পড়লে লিখতে পারবে আর পয়েন্টগুলো মনে রাখবে। কি কি হচ্ছে দেখো, লাঙল করা হচ্ছে, ধাপ চাষ করা হয়েছে পাহাড়ি অঞ্চলে, নদীতে মাছ ধরছে। আর ওপরের ছবিটা দেখো, খরা হয়ে গেছে, মাটি ফেটে গেছে, এর ফলে কি হচ্ছে, কৃষিকাজের উপর প্রভাব পড়ছে। উষ্ণতা নিয়ন্ত্রণ হয় 3 নম্বর পয়েন্ট দেখো, প্রচণ্ড গরমের পর মৌসুমি বায়ুর আগমনে বৃষ্টিপাত শুরু হলে তাপমাত্রা অনেকটা কমে যায়। গরমকালে কি হয়, প্রচণ্ড গরম পড়ে, তবে মৌসুমির আগমন হলে, বৃষ্টিতে বর্ষা হলে কি হয়, আমরা একটু স্বস্তি পাই, তাপ কমে, গরম কম লাগে। এর ফলে কি হয়, আবহাওয়া মনোরম হয়। 4 নম্বরে কি নদী বহুলতা, জলবিদ্যুৎ। এই যে নদীতে জল ভর্তি আছে, সেই জলের সাহায্যে কি করতে পারি আমরা, মৌসুমী বৃষ্টি হলে ভারতের নদীগুলি জলে পূর্ণ থাকে, সেচ কাজ করতে পারি, অর্থাৎ কৃষিকাজের জন্য এই জলের প্রয়োজন, সেই সেচ দিতে পারি। আর কি করতে পারি, জলবিদ্যুৎ উৎপাদন করতে পারি, অর্থাৎ বিভিন্ন যে বাঁধ নির্মাণ করে, ফারাক্কা ব্যারেজ, বিভিন্ন যে ব্যারেজগুলো আছে, ড্যাম বা ব্যারেজ নির্মাণ করে আমরা জলবিদ্যুৎ উৎপাদন করতে পারি। আর 5 নম্বরে দেখো কি আছে, অর্থনীতি। ভালো মৌসুমী বৃষ্টি মানে ভালো ফসল হবে। ফসল ভালো হওয়া মানে কি, ভারতের অর্থনীতিকে মজবুত করবে। আরও অন্যদিকে বৃষ্টির অভাবে শস্যহানি ঘটলে দ্রব্যমূল্য বৃদ্ধি হবে, অর্থাৎ বাজারে যদি ধানের সংকট দেখা যায় তাহলে চাল পাবো না, চালের দাম বৃদ্ধি পাবে,
মানুষ খেতে পাবে না, সাধারণ মানুষ, অ্যাটসেট্রা প্রবলেম হবে। অর্থাৎ পয়েন্ট করে লেখা আছে, পয়েন্টগুলো ভালো করে মনে রাখবে, ছবিটাও দেখেছে, মনে রাখার চেষ্টা করবে, তাহলে লিখতে পারবে। এবার 4 নম্বর কোশ্চেন দেখো, বৃষ্টিচ্ছায় অঞ্চল সৃষ্টি হয় কেন? উদাহরণ সহযোগে লিখতে বলেছে। অ্যান্সার দেখো, সৃষ্টির কারণ, কেন সৃষ্টি হয়। সমুদ্র থেকে আসা জলীয় বাষ্পপূর্ণ বায়ু পর্বতের ঢালে বাধা পায়। পাশের ছবিটা দেখো, প্রথমের ছবিটা। সমুদ্র পৃষ্ঠ থেকে হচ্ছে যে উষ্ণ জলীয় বাষ্পপূর্ণ যে বায়ুটা আসছে, সেটা কি হচ্ছে, পর্বতের প্রতিবাদ ঢালে বাধা পাচ্ছে। ফলে কি হয়, বাধা পেয়ে কি হচ্ছে, বায়ুটা দেখো তীর চিহ্ন দেওয়া আছে, উপর দিকে উঠছে। উঠে কি করছে, ছবিটা দেখো, উঠে কি করছে, মেঘ তৈরি হচ্ছে, শীতল ঘনীভূত হচ্ছে। সেই মেঘ হলে কি হবে, মেঘ হলে বৃষ্টি হবে। এইবারে কি করে, ওই বায়ু যখন পর্বত অতিক্রম করে বিপরীত দিকে বা অনুবাদ ঢালে পৌঁছায়, তখন তার জলীয়বাষ্প খুব কম থাকে। অর্থাৎ মেঘ হলো সেই প্রতিবাদ ঢালেই বৃষ্টি হয়ে গেল, কিন্তু সে বায়ু যখন অপর দিকে, অর্থাৎ উল্টো দিকে যে অনুপাত ঢালটা দেখতে পাচ্ছ, যেটা নামছে বায়ু, আবার চিহ্ন দেওয়া আছে, দুটো ছবিই দেখতে পারো। তখন কি হচ্ছে, অনুপাত ঢালে কম বৃষ্টিপাত হচ্ছে। এছাড়া বায়ু নিচে নামার ফলে উষ্ণতা বেড়ে যাচ্ছে, ফলে ঘনীভূত হওয়ার সুযোগ পায় না। এই কারণে পর্বতে অনুপাত ঢালে বৃষ্টিপাত খুব কম হয়। এটাই বৃষ্টির ছায়া অঞ্চল বলে। তাহলে যে দিকটায় এসে বাতাসটা বাধা পাচ্ছে, ওইটায় বৃষ্টিপাত হয়ে যাচ্ছে। হয়ে গেলে কি হচ্ছে, জলীয় বাষ্পটা কমে গেল বাতাসের। উল্টো দিকে যখন গেল, তখন আর বৃষ্টিপাত হবে না। অর্থাৎ সেইটাই বৃষ্টির ছায়া অঞ্চল। উদাহরণ কি, পশ্চিম ঘাট পর্বতের পশ্চিম ঢালে প্রচুর বৃষ্টি হলেও এর পূর্ব ঢালে পুনে একটি বৃষ্টির ছায়া অঞ্চল। মেঘালয় খাসি পাহাড়ের দক্ষিণে মৌসিনরামে প্রচুর বৃষ্টিপাত হয়। আগেই কোশ্চেনে পড়েছো, ভারতের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় মেঘালয়ের মৌসিনরামে। কিন্তু তার উত্তর ঢালে অবস্থিত শিলং একটি বৃষ্টির ছায়া অঞ্চল। অর্থাৎ প্রতিবাদ ঢালে কি অবস্থিত, মৌসিনরাম, আর শিলং হচ্ছে অনুবাদ ঢালে অবস্থিত। যেমন আগেরটা, যেমন পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢালে হচ্ছে অবস্থিত পুনে একটি বৃষ্টির ছায়া অঞ্চল, অর্থাৎ পুনেটা অনুবাদ ঢালে অবস্থিত। ক্লিয়ার? এবার 5 নম্বর কোশ্চেন দেখো, করমণ্ডল উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয় কেন? তামিলনাড়ুর করমণ্ডল উপকূলে প্রধানত দুটি বায়ুর প্রভাবে বৃষ্টি হয়। একটা হচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, গ্রীষ্মের শেষে এই বায়ুর প্রভাবে সামান্য বৃষ্টিপাত হয়ে থাকে। আর 2 নম্বরে কি, উত্তর পূর্ব মৌসুমী বায়ু, প্রত্যাবর্তনকারী মৌসুমী বায়ু যখন যায়, শীতকালে যখন এই বায়ু বঙ্গোপসাগরের উপর দিয়ে আসে, তখন জলীয়বাষ্প সংগ্রহ করেও করমণ্ডল উপকূলে বাধা পায়। ওই পাশে একটা ছবি দেওয়া আছে দেখো, ওই গ্রিন কালারের ছবিটা দেখো, করমণ্ডল কোস্ট বলে লেখা আছে নিচের দিকে। ওইখানটায় কি হচ্ছে, বাধা পাচ্ছে ওই বাতাসটা এসে, মানে যখন ফেরত যাচ্ছে শীতকালে উত্তর পূর্ব দিক থেকে যখন বাতাস বয়, তখন ওই উপকূলে বাধা পাচ্ছে। বঙ্গোপসাগরের উপর দিয়ে আসছে, ওই পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ওই সাইড থেকে, উপর থেকে, উড়িষ্যা থেকে দিয়ে কি হচ্ছে, করমণ্ডল উপকূলে বাধা পেয়ে প্রবল বৃষ্টিপাত করে। তাই এখানে বছরে দুবার বৃষ্টিপাত হয়। কিন্তু গ্রীষ্মকালে আমাদের যখন বর্ষাকাল থাকে বা বেশি বৃষ্টিটা হয়, তাদের তখন কম হয়, সামান্য বৃষ্টিপাত হয়, কিন্তু ফিরে যাওয়ার সময় তাদের বেশি বৃষ্টিপাতটা দিয়ে যায়। ক্লিয়ার? এবারে 5-এর দাগে যে কোশ্চেনগুলো আছে দেখো, নিচের প্রশ্নগুলির বর্ণনামূলক উত্তর দিতে বলেছে। পৃথিবীর বায়ুমণ্ডলের স্তরবিন্যাস করো, যে কোনো 3টি স্তরের বৈশিষ্ট্য লিখতে বলেছে। বায়ুমণ্ডলের স্তরবিন্যাসকে উচ্চতা ও তাপমাত্রা তারতম্য অনুসারে পৃথিবীর বায়ুমণ্ডলকে প্রধানত 5টি স্তরে ভাগ করা যায়। পাশে ছবিও দেওয়া আছে। প্রথমের স্তর কি, ট্রোপোস্ফিয়ার, যেখানে মেঘ জল বৃষ্টি হচ্ছে, দেখো ছবিতে মেঘ উঠেছে, বৃষ্টি পড়ছে। তারপরে দেখো স্ট্র্যাটোস্ফিয়ার, যেখানে হচ্ছে জেট প্লেনগুলো চলাচল করে। তারপরে দেখো মেসোস্ফিয়ার, যেখানে উল্কাগুলো এসে পৌঁছায়, অর্থাৎ গ্রহাণু বা উল্কাপিণ্ড এসে পৌঁছাচ্ছে। তারপরে দেখো থার্মোস্ফিয়ার, অর্থাৎ যেখানে স্যাটেলাইট বা হচ্ছে আমার বেতার তরঙ্গ কাজ করছে। তারপরে এক্সোস্ফিয়ার, একদম উপরের স্তর। এবার যে কোনো 3টি স্তরে, হাতের ফার্স্টে আছে দেখো স্ট্রপোস্ফিয়ার, এর বৈশিষ্ট্যগুলো দেখো বুলেট করে দেওয়া আছে। এটি বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর, একদম নিচে দেখতে পাচ্ছ। এর গড় উচ্চতা কত, 13 কিলোমিটার পর্যন্ত, 0 থেকে 13 কিলোমিটার। 2 নম্বরে দেখো, এই স্তরে মেঘ বৃষ্টি ছড়ি সৃষ্টি হচ্ছে, ঝড় প্রভৃতি আবহাওয়ার ঘটনা ঘটে। তাই একে কি বলে, ক্ষুব্ধমণ্ডল বলে। কেন ক্ষুব্ধমণ্ডল বলে, ছবি দেখে মনে রাখো যে এখানে মেঘ বৃষ্টি এটসেট্রা ঝড় টড় হয় বলে একে ক্ষুব্ধমণ্ডল বলে।
তিন নম্বরে কি, উচ্চতা বাড়ার সাথে সাথে স্তরের তাপমাত্রাটা কমতে থাকে, এটা মনে রাখবে, উচ্চতা বাড়লে তাপমাত্রাটা কমতে থাকে, যত উপরের দিকে যাব তত তাপমাত্রা কমতে থাকবে। এবার 2 নম্বর স্তর দেখো, স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ারে কি হয়, ট্রপোস্ফিয়ারের ঠিক উপরে 50 কিমি পর্যন্ত, অর্থাৎ 0 থেকে 13 কি হলো, স্ট্র্যাটোস্ফিয়ার, সরি ট্রপোস্ফিয়ার হলো। ট্রপোস্ফিয়ারের পরে অর্থাৎ 13 থেকে 50 কিলোমিটার পর্যন্ত হচ্ছে স্তরটা হচ্ছে কি হবে, স্ট্র্যাটোস্ফিয়ার হবে। এখানে কি বায়ু শান্ত থাকে এবং মেঘ বৃষ্টি হয় না বলে জেট বিমানগুলো স্তর দিয়ে চলাচল করে। শান্ত থাকার জন্য ছবিটায় দেখো, এখানেও ছবি দেওয়া আছে, জেট বিমানগুলো এখানে চলাচল করে। আর কি হয়, চলাচল করে বলে একে শান্ত যেহেতু থাকে, কোনো প্রকার আবহাওয়া গোলযোগ থাকে না বলে একে শান্ত মণ্ডল বলে। আগেরটা আবহাওয়ার গোলযোগ ছিল বলে ওটা ক্ষুব্ধ মণ্ডল বলতো, এটাকে শান্ত মণ্ডল বলে। আর 3 নম্বরে কি হয়, স্তরে ওজোন গ্যাসের স্তর থাকে, যা সূর্য থেকে আসা ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি বা যেটাকে আলট্রাভায়োলেট রে বলে, ওইটাকে শোষণ করে। এই ছবিতে দেখো ওজোন লেয়ারের ছবি দেওয়া আছে, এটা কোন স্তরে দেখা যাচ্ছে, স্ট্র্যাটোস্ফিয়ার। এখানে হচ্ছে অতিবেগুনি রশ্মিগুলো শোষণ করে নেয়। এবার 3 নম্বর যে স্তরটা আছে দেখো, মেসোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ারের উপরে 80 কিমি পর্যন্ত এই স্তর বেষ্টিত। স্ট্র্যাটোস্ফিয়ারের পরে 80 কিমি, অর্থাৎ 50 থেকে 85 কিলোমিটার পর্যন্ত এই স্তর বিস্তৃত। আর কি, মহাকাশ থেকে যেসব উল্কা পৃথিবীতে ধেয়ে আসে তা এই স্তরে এসে পুড়ে ছাই হয়ে যায়, আর নিচের দিকে আসে না, এই স্তরেই পুড়ে ছাই হয়ে যায়। এটা তাপমাত্রার পার্থক্যের জন্য কিন্তু হয়, পুড়ে ছাই হয়ে যাওয়ার কারণ। মনে রাখবে, ছবিটা দেখে মনে রাখবে, তাহলে বৈশিষ্ট্যগুলো লিখতে পারবে, ছবিটা দেখে মনে রাখবে। এবার 2 নম্বরে দেখো, মহাকাশ থেকে যে উল্কাপিণ্ডগুলো দিয়ে আছে তা স্তরে পুড়ে ছাই যায়। 3 নম্বরে কি, এটি বায়ুমণ্ডলের সবচেয়ে শীতলতম স্তর, এই অতিরিক্ত ঠান্ডার জন্য উল্কাপিণ্ডগুলো পুড়ে ছাই হয়ে যায়। ক্লিয়ার এতটুকু পর্যন্ত? এবারে দেখো 2 নম্বর কোশ্চেন যেটা আছে, জল চক্র পদ্ধতিটি বর্ণনা করতে বলেছে, ওয়াটার সাইকেল। ভূপৃষ্ঠের জল বাষ্পীভূত হয়ে বায়ুমণ্ডলে যাওয়া এবং পুনরায় বৃষ্টিপাত বা তুষারপাত হিসেবে ভূপৃষ্ঠে ফিরে আসার চক্রাকার পদ্ধতিকে জলচক্র বলে। এটা আগের দিনও পড়েছো। এর প্রধান পর্যায়গুলি হলো, 1 নম্বরে বাষ্পীভবন, সূর্যের তাপে সমুদ্র, নদী ও পুকুর থেকে জল বাষ্পীভূত হয়ে উপরে উঠে যাচ্ছে। দেখো ছবিটা দেওয়া আছে, দেখো নিচে, দেখো নিচের যে ছবিটা দেখো, মানে টোটাল ছবিটা নিচে দেখো, নদী নালা পর্বত যেখানে আছে দেখো, এখান থেকে জল বাষ্পীভূত হয়ে কোথায়, সূর্যের তাপ নিচ্ছে, বাম দিকে দেখো সূর্য, সূর্যের তাপ নিয়ে বাষ্পীভূত হয়ে কোথায় যাচ্ছে, উপরে উঠে যাচ্ছে উপর দিকে, যাকে ইংলিশে বলছে ইভাপোরেশন হচ্ছে, বাষ্পীভূত হচ্ছে। এবারে কি হচ্ছে, 2 নম্বর দেখো, ঘনীভূত ভবন হচ্ছে, অর্থাৎ উপরে উঠে জলীয়বাষ্প শীতল ও ছোট ছোট জলকণা পরিণত হয় এবং মেঘ সৃষ্টি করে। তবে দেখো ইভাপোরেশনের পরে কি হচ্ছে, কন্ডেনসেশন, যাকে বাংলায় বলে ঘনীভবন, যে মেঘ তৈরি হচ্ছে দেখো উপরে, একদম উপরে ক্লাউড ফরমেশন লেখা আছে। এবার 3 নম্বরে দেখো, অধঃক্ষেপণ। অধঃক্ষেপণ কি হচ্ছে, মেঘের জলকণাগুলি বড় হয়ে ভারী হয়ে গেলে তা বৃষ্টি, তুষার বা শিলাবৃষ্টি হিসেবে পুনরায় পৃথিবীতে নেমে আসে। মেঘগুলা কি হলো, ভারী হলো, জলকণাগুলোর পরিমাণ বাড়লো, তখন কি হচ্ছে, আর ধরে রাখতে পারছে না, তখন কি হচ্ছে প্রেসিপিটেশন, অর্থাৎ অধঃক্ষেপণ রূপে পৃথিবীতে নেমে আসছে। সেটা বৃষ্টিপাত আকারে হতে পারে বা শীতল অঞ্চলে হলে তুষারপাত আকারে হতে পারে। এবার 4 নম্বর, সংগ্রহ। বৃষ্টির এই জল আবার নদী ভূগর্ভস্থ হয়ে জল সমুদ্রে গিয়ে মেশে এবং পুনরায় এই চক্রটি শুরু হয়। সেই জল কি হচ্ছে, সেই জল কি হচ্ছে, বেগে নদীতে সমুদ্রে মিশছে, মানে আবার সেই ঘুরে এলো নিচে। এইভাবে একটা জল চক্র অর্থাৎ ওয়াটার সাইকেল কমপ্লিট হয়। এবার 3 নম্বর দেখো, বিশ্ব উষ্ণায়ন কি, এখানে সরি, এখানে উন্নয়ন হয়ে গেছে, এটা উষ্ণায়ন হতো, স্পেলিং মিস্টেক। এবারে পরিবেশের উপর প্রভাবগুলি লেখো, এটা আগের দিনেও ছিল, আজকেও আছে। বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাসগুলি যেমন কার্বন ডাই অক্সাইড, মিথেন, ক্লোরোফ্লোরোকার্বন, সিএফসি ইত্যাদি পরিমাণ বৃদ্ধি পাওয়ার ফলে পৃথিবীর গড় তাপমাত্রা ক্রমাগত বৃদ্ধি পাওয়ার ঘটনাকে বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং বলে। মূলত কলকারখানার ধোঁয়া, যানবাহন, বৃক্ষচ্ছেদন, জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে এই সমস্যার সৃষ্টি হয়। এর প্রভাবগুলি কি কি দেওয়া আছে দেখো, মেরু অঞ্চলে বরফের গলন ঘটছে এর প্রভাবে, আগের দিনই পড়েছো। পৃথিবীর তাপমাত্রা বাড়ার ফলে উত্তর ও দক্ষিণ মেরুর বিশাল বরফ স্তূপ গলতে শুরু করেছে। 2 নম্বরে কি হচ্ছে, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে, বরফ গলার ফলে সমুদ্রের জলস্তর বেড়ে যাচ্ছে, যার ফলে উপকূলবর্তী নিচু এলাকাগুলি প্লাবিত হওয়ার আশঙ্কা বাড়ছে। 3 নম্বরে কি, জলবায়ু পরিবর্তন।
ঋতুচক্রের পরিবর্তন ঘটছে, কোথাও অতিবৃষ্টি ও বন্যা হচ্ছে, আবার কোথাও অনাবৃষ্টি বা খরা দেখা দিচ্ছে। 4 নম্বর কি বাস্তুতন্ত্রের ক্ষতি হচ্ছে, তাপমাত্রা বৃদ্ধির ফলে অনেক প্রাণী ও উদ্ভিদ বিলুপ্ত হয়ে যাচ্ছে এবং জীববৈচিত্র্য নষ্ট হচ্ছে। এগুলা হচ্ছে বিশ্ব উষ্ণায়নের প্রভাব। এখানে ছবিগুলো দেওয়া আছে, দেখো, দেখলে বুঝতে পারবে। থ্যাংক ইউ। এতটুকু পর্যন্ত কোশ্চেনগুলো ভালো করে পড়ো। কিছু কোশ্চেন তো আগের স্কুলের সঙ্গে কমন, অর্থাৎ একবার ভালো করে পড়ে নেবে মন দিয়ে, পয়েন্টগুলো মনে রাখার চেষ্টা করবে, আর ছবিগুলো দেখবে মেনলি। ছবি দেখলে ভালো মনে থাকে। আর পারলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে আর লাইক করবে আর সাবস্ক্রাইবটা করে রাখবে, তাহলে পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আসবে। টাটা, থ্যাংক ইউ।